কোথায় গেল প্রশ্ন, কার কাছে প্রশ্ন করবো? কেউ তো উত্তর দেওয়ার নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই জন্যই তো আমাদের প্রেস কনফারেন্স করে মানুষের কাছে কথাগুলো ছুঁড়ে দিতে চেয়েছেন, যে মানুষ জবাব দিক। যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের শেষ কথা বলে মানুষ, কোনো সরকার শেষ কথা বলে না, কোনো রাজনৈতিক দলও শেষ কথা বলে না। তার কারণ এই যে বারে বারে দেখছি কখনো ইন্টেলিজেন্সের ব্যর্থতা এবং সেটাকে আড়াল করার চেষ্টা, কতগুলো মানুষকে আড়াল করার চেষ্টা। এই যে কেন্দ্রীয় মন্ত্রিসভা স্বীকার করে নিলেন যে নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি ছিল, চুক ছিল, বর্ডার ব্যবস্থায় চুক ছিল। সারা ভারতবর্ষের বর্ডার কে নিয়ন্ত্রণ করে? বর্ডার সিকিউরিটি ফোর্স। অমিত শাহ কেন দায় নেবেন না? প্রশ্ন তো, এ প্রশ্ন তো আসবেই। বিশ্বগুরু হয়েছেন নরেন্দ্র মোদী, যাকে হাতের সামনে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে তাকে জড়িয়ে নিয়ে খানিকটা পিঠে চাপড় মারছেন আর মাই ফ্রেন্ড করছেন। এই তো হচ্ছে পররাষ্ট্রনীতি ভারতবর্ষের। খুব অবাধভাবে দেখলাম সেই সময় যে এমন পররাষ্ট্রনীতি আমার বিদেশমন্ত্রী বললেন এই যুদ্ধ থেমে যাওয়ার পরে। তিনি বললেন যে নিয়ম অনুসারে তিনি নাকি পাকিস্তানে পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছিলেন যে আমরা কোন কোন জঙ্গি ঘাঁটি আক্রমণ করতে যাচ্ছি। পাকিস্তান সরকার এবং তাদের আর্মি মিলিটারি তারা তো জঙ্গি পোষে, তাদের প্রোটেকশনে থাকে জঙ্গিরা, এটা সবাই জানে পৃথিবীর। তাহলে তাদেরকে আগেই তোমরা টেলিফোন করে বলছো মানে কি? আমরা জঙ্গি ঘাঁটিগুলোতে আক্রমণ করতে চাচ্ছি, সুতরাং জঙ্গিদের সেখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নাও। এ প্রশ্ন তো খুব স্বাভাবিকভাবে আসবে। আর পঞ্চম এবং শেষ প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা তুলেছেন, অত্যন্ত মারাত্মক প্রশ্ন, যে যেখানে কাশ্মীর, পাক অধিকৃত কাশ্মীর, পাক অকুপাইড কাশ্মীর, যেটা নিশ্চিত ছিল যুদ্ধটা যেদিকে এগোচ্ছিল, অন্তত ভারতবর্ষের মিডিয়া যা দেখিয়েছে, 24 ঘন্টার মধ্যে ভারতীয় সেনা, বীর সেনারা, সেলাম তাদের, তারা পাক অধিকৃত কাশ্মীর দখল করার জায়গায় ছিল। সেই সময় আমরা দেখলাম যে খুব সম্ভবত 11 তারিখ ভোর রাতে, 11ই মে, আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তিনি টুইট করে জানিয়ে দিলেন যে গতকাল আমার বিনিদ্র রজনী গেছে, পাকিস্তান এবং ভারতবর্ষের মধ্যে আমি দৌত্য করেছি এবং সিজ ফায়ার হয়ে গেছে। আমরা ঠিক বলছি না ভুল বলছি? প্রথম কে জানিয়েছিলেন? ডোনাল্ড ট্রাম্প। তার অন্তত 12 ঘন্টা পরে, ওই 11 তারিখ বিকেল 5টার সময় ভারত সরকার ঘোষণা করলো সিজ ফায়ার। পরে বলছে ভারত সরকার, এস জয়শঙ্কর বিদেশমন্ত্রী, তাকে দিয়ে বলানো হচ্ছে না 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 না, ওসব ট্রাম্প ঠিক বলছেন না। তাহলে মোদী সাহেব, আজ তো আপনি G7-এ, গ্রুপ 7-এর মিটিংয়ে রয়েছেন কানাডায়, সরাসরি জিজ্ঞাসা করুন বা বলুন সেখানে সাংবাদিকদের সামনে, ডোনাল্ড ট্রাম্প তুমি মিথ্যা কথা বলছো। আসলে ভারতবর্ষের সার্বভৌমত্ব নরেন্দ্র মোদী অনেক আগেই বিক্রি করে দিয়েছেন। নইলে আমেরিকার নির্বাচনে তিনি নির্বাচনী প্রচারক হিসেবে যান, বলেছিলেন না আপকি বার ট্রাম্প কি সরকার, মনে পড়ছে 2019 সালে? আচ্ছা ধরুন সামনের বছর তো পশ্চিমবাংলায় বিধানসভার নির্বাচন, যদি এখন জো বাইডেন বা হিলারি ক্লিন্টন ডেমোক্র্যাট পার্টির তরফ থেকে এসে বলেন আপকি বার মমতা কি সরকার, কেমন লাগবে? তখন তো বলবে তৃণমূল কংগ্রেস হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের দালাল, পুঁজিপতিদের দালাল। নরেন্দ্র মোদী বললে তিনি বিশ্বগুরু, আর তাতেই তো ভারতবর্ষের সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে। কারণ ভারতবর্ষের সার্বভৌমত্বে পরিষ্কার একটা কথা বলা আছে, আমরা আমাদের নিজেদের দেশের ব্যাপারে বিদেশি শক্তিকে নাক গলাতে দেবো না, এবং বিদেশের কোনো পররাষ্ট্রনীতির মধ্যে, বিদেশের কোনো অভ্যন্তরীণ ব্যাপারে ভারতবর্ষ হস্তক্ষেপ করবে না। এটা ক্লিয়ার ডাইরেকশন আমাদের সভারনিটিতে। তা সেখানে বারে বারে সভারনিটিকে আপনারা লঙ্ঘিত করছেন। বিদেশ নীতি টোটালি ফেল। তার কারণ এই যে 2 লক্ষ কোটি টাকা গত 10 বছরে খরচা করেছেন, একটা বন্ধু জোটাতে পারেননি। কখনো একে জড়িয়ে ধরেছেন, কখনো ওকে জড়িয়ে ধরেছেন, মাই ফ্রেন্ড করে বেরিয়েছেন। বিপদের দিনেই বোঝা যায় বন্ধু কারা। একটা বন্ধু ভারতবর্ষের পাশে দাঁড়িয়ে নেই, একটা প্রতিবেশী রাষ্ট্র, এমনকি নেপাল ভুটান পর্যন্ত ভারতবর্ষের পাশে নেই, শ্রীলঙ্কা মালদ্বীপ সমেত। কার কথা বলবো? সুতরাং এমত অবস্থায় হিম্মত যদি থাকে কেন্দ্রীয় সরকারের, এই 5টা প্রশ্নের উত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলেছেন। সরাসরি ভারতবর্ষের মানুষ জানতে চাইছে, তাদের কাছে এই প্রশ্নের সদুত্তর আপনারা দিন। অরূপ, তুমি বলো। এতক্ষণ আমাদের দলের সিনিয়র নেতা সমীর চক্রবর্তী তার বলা ব্যক্ত করেছেন। আমরা খুব স্পেসিফিক্যালি বলছি, 5 সওয়াল ভাজপা বেহাল। 24 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রশ্ন তুলেছেন, আমরা পরিষ্কার করে বলতে চাই, অনেক হলো আচ্ছে দিন, এবার প্রশ্নগুলোর উত্তর দিন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে স্পেসিফিক প্রশ্ন করেছেন, 24 ঘন্টা অতিবাহিত হওয়ার পরও একটি প্রশ্নের উত্তরও এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার বা বিজেপি দলের পক্ষ থেকে উচ্চবাচ্য পর্যন্ত করা হয়নি। একটা কথা বলে দাও, আজকে 56 দিন অতিক্রান্ত হলো পেহেলগাঁওয়ের ঘটনা থেকে। 24 ঘন্টা আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন প্রশ্ন করেছিলেন, তখনই তিনি জানিয়েছিলেন যে 55 দিন অতিবাহিত হওয়ার পর দেশের মানুষ জানতে চায়
তার পরবর্তী 24 ঘন্টা হিসেব করলে আজকে 56 দিনেই এসে দাঁড়াচ্ছে। প্রশ্নগুলো কি আমার আপনার সকলের সাধারণ মানুষের মনের প্রশ্ন। যে জায়গায় দুর্ঘটনা ঘটেছিল, এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল, সেটা বর্ডার থেকে অন্তত 100 কিলোমিটার দূরে, 145 কিলোমিটার, 145 কিলোমিটার। সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের টেররিস্ট গ্রুপ তারা যখন বর্ডার পেরিয়ে 100 কিলোমিটারের বেশি পথ উজিয়ে ঢুকছে, সেই রেসপন্সিবিলিটি কার? বর্ডার সুরক্ষা দেওয়ার দায়িত্ব কার? দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর, দেশের সরকার সেই প্রশ্নের কোনো উত্তর আজ অব্দি দেশের মানুষকে দেননি। দেখুন, একটা কথা খুব পরিষ্কার, প্রথম দিন থেকে আমরা বলেছি যে যখন দেশ আক্রান্ত সেখানে রাজনীতি নয়, সবার আগে দেশের স্বার্থ। দল হিসেবে তৃণমূল কংগ্রেস এবং সব বিরোধী দল সরকারকে কার্যত ফ্রি হ্যান্ড দিয়েছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইতে। কিন্তু আমরা কি দেখলাম? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় প্রশ্ন যেটা, যে ইন্টেলিজেন্স ফেইলিওর হলো, একথা প্রকাশ্যে স্বীকার করতে বাধ্য হলেন যারা, তারপরেও কেন আমাদের ইন্টেলিজেন্সের দায়িত্বপ্রাপ্ত যিনি সিকিউরিটি ব্যুরো চিফ, তার এক্সটেনশন মেয়াদ বৃদ্ধি হলো। তৃতীয় প্রশ্ন, ঘটা করে যে সন্ত্রাসবাদী জঙ্গিদের ছবি প্রকাশ করেছিল সরকারের পক্ষ থেকে, অপারেশন সিঁদুরের সাফল্যে বিজেপি বিহারে ভোট প্রচার করতে নেমে গেল, ফ্লেক্স টাঙিয়ে দিল। সেই অপারেশন সিঁদুরে ওই জঙ্গিদের যাদের ছবি আমাদের দেশের গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স তারা প্রকাশ করেছিল, তাদের স্ট্যাটাস কি আমরা জানতে পারলাম না, যে তারা আদৌ অপারেশন সিঁদুরের ফলে তাদের মৃত হয়েছে কিনা বা তাদের স্ট্যাটাস সম্পর্কে আমরা কিছু জানি কিনা। মোস্ট আনফরচুনেট, যেটা এর আগে কখনো হয়নি, ভারত পাক দ্বিপাক্ষিক সম্পর্কে তৃতীয় পক্ষ কখনো এর আগে ইন্টারভেন করতে পারেনি। সিমলা চুক্তি, সেটা 1971 সালে ভারত বাংলাদেশ যুদ্ধের সময় হোক, রিচার্ড নিক্সন পেরে ওঠেননি। এমনকি যখন অটল বিহারী বাজপেয়ী দেশের প্রধানমন্ত্রী ছিলেন, কার্গিল যুদ্ধের সময়ও আমেরিকার ক্ষমতা হয়নি ভারত পাক দ্বিপাক্ষিক সম্পর্কে প্রবেশ করবার। আজকে দুর্ভাগ্যজনকভাবে যখন আমরা সদর্থকভাবে সরকারের পাশে, সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সরকার সিজফায়ার ঘোষণা করবার আগে, বিদেশ মন্ত্রক প্রেস কনফারেন্স করবার আগে, আমেরিকার প্রেসিডেন্ট তার পার্সোনাল টুইটার হ্যান্ডেল থেকে সিজফায়ারের ঘোষণা হয়ে যায়। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, ভারত সরকার কি বিদেশ মন্ত্রক কি লিখিতভাবে একবারও মার্কিন সরকারের কাছে জানতে চেয়েছে যে কোন এখতিয়ারে আমেরিকার সর্বাধিনায়ক তিনি সিজফায়ার ঘোষণা করেন? যে কথা সমীর চক্রবর্তী বলছিলেন, আমরা তো দেখেছি 56 ইঞ্চি নাকি ডোনাল্ড ট্রাম্পের খুব ভালো বন্ধু গিয়ে প্রচার করেন আপকি বার ট্রাম্প সরকার। জি সামিটের বৈঠকে গেছেন, সেই বৈঠকে গিয়ে তিনি কি একবারও প্রশ্ন করার হিম্মত দেখিয়েছেন যে আপনি কি করে ভারত পাক দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আপনি কি করে আপনার টুইটার হ্যান্ডেল থেকে এই প্রশ্নগুলো তোলবার অধিকার রাখেন বা এখতিয়ার রাখেন? আমরা তো দেশের প্রধানমন্ত্রীকে 56 ইঞ্চি মুখে শুনেছি, কিন্তু কার্যক্ষেত্রে 16 ইঞ্চি হয়ে যেতে দেখতে চাইনি আমরা কেউই। আরো আশ্চর্যজনক, যারা নিজেদের দেশপ্রেমিক বলেন তারা দেখলাম অদ্ভুতভাবে একসময় বিহারে প্রচার করলেন। নরেন্দ্র মোদী যেদিনকে 22 তারিখে পেহেলগামে অ্যাটাক হয় সেদিনকে দেশের বাইরে ছিলেন, তিনি 23 তারিখে ফিরলেন, 23 তারিখে ফিরে পেহেলগামে যাননি, ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে যাননি, 24 তারিখে তিনি বিহারে প্রচার করতে গিয়েছিলেন। আর গত রবিবারের আগের রবিবার, যেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশকে রিপ্রেজেন্ট করছেন, পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে বার্তা দিচ্ছেন কঠোরভাবে, দ্ব্যর্থহীন ভাষায়, সেই সময় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, যার দায়িত্ব ছিল বর্ডারকে নিশ্চিত করা, সুরক্ষিত রাখা, তিনি নেতাজি ইন্ডোরে এসে বিজেপির হয়ে ভোট প্রচার করছেন। তাহলে দেশের দেশপ্রেমের শিক্ষাটা কার থেকে নেবে? ভারতবর্ষের মানুষ অমিত শাহের থেকে দেশপ্রেমের শিক্ষা নেবে, না আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে ভারতবর্ষের মানুষ দেশপ্রেমের শিক্ষাটা নেবে? দল মতের ঊর্ধ্বে উঠে আমরা গিয়ে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে দেশের হয়ে দেশের পতাকাকে তুলে ধরছি যখন, ঠিক ওই একই সময়ে একই দিনে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসে এখানে বিজেপির হয়ে ভোট প্রচার করছেন। অর্থাৎ বার্তাটা খুব পরিষ্কার, একটা সরকার প্রতিটা স্তরে ব্যর্থ, একটা সরকার তার ইন্টেলিজেন্স মিজারেবলি ফেইলিওর, তারপরেও তারা সেটাকে অ্যাকনলেজ করা তো দূরের কথা, যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে গোটা দেশ ঐক্যবদ্ধ তখনও তারা তাদের নিজের রাজনৈতিক ফায়দা, নিজের রাজনৈতিক স্বার্থের কথা তুলছেন। আমরা খুব পরিষ্কার করে আবারও বলছি, 56 দিন অতিবাহিত ঠিকই, 24 ঘন্টা আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রশ্নগুলো তুলেছেন সেই প্রশ্নের জবাব দেশের মানুষ জানতে চায়। 5 সওয়াল, ভাজপা বেহাল। অনেক হলো আজকে দিন, এবার প্রশ্নগুলোর উত্তর দিন। যদি উত্তর না দিতে পারেন তাহলে দেশের মানুষের সামনে নিজেদের ব্যর্থতা স্বীকার করুন। গোটা দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইতে আপনাদের পাশে আছে, কিন্তু পুলওয়ামার সময় যেরকম ভাবে ওই একটা দেশপ্রেমের জিগির তুলে ভোট বাক্সে কনভার্ট করার খেলা খেলেছিলেন, দেশের মানুষ আর নতুন করে সেই খেলায় প্রশ্রয় দেবে না। এবারও যদি অপারেশন সিঁদুরকে ঢাল করে আপনারা যদি ভাবেন নির্বাচন বৈতরণীতে এটাকে ব্যবহার করবেন, দেশের মানুষ কিন্তু আপনাদের এই ব্যর্থতার দায় আগামী দিন আপনাদেরকে নির্বাচনী পদ্ধতির মাধ্যমে বুঝিয়ে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। সমীর চক্রবর্তীর কাছে আমি মাইক্রোফোন হ্যান্ডওভার করছি, উনি এরপর বলবেন। আমি অরূপের ওপরে একটা কথাই শুধু অতিরিক্ত সংযোজন করছি। অমিত শাহ আসার 7 দিন আগে নরেন্দ্র মোদীও এসেছিলেন এই পশ্চিমবাংলাতে। প্রায়োরিটি কোনটা? আমার প্রশ্ন, প্রায়োরিটি কোনটা? ভারতবর্ষের নিরাপত্তা না নির্বাচন?
নির্বাচনী দামামাটা পশ্চিমবাংলায় তো প্রথম বাজালেন প্রধানমন্ত্রী। ও যে কথাটা বলছিল ঠিক একই কথার পুনরাবৃত্তি করবো আরেকবার। 22 তারিখে ভোর রাতে ভারতবর্ষে ফিরলেন এপ্রিল মাসে। তার কারণ যেদিন পাহেলগাঁয়ের ঘটনা ঘটলেন উনি সৌদি আরব সফরে ছিলেন। সফর কাটছাট করে ফিরলেন, সারাদিন দিল্লিতে কি সব মিটিং টিটিং করলেন। তার পরের দিন অল পার্টি মিটিং। লোকসভার নেতাটা কে? হু ইজ দ্য লিডার অফ লোকসভা? দ্য প্রাইম মিনিস্টার ইজ দ্য লিডার অফ লোকসভা। পশ্চিমবাংলায় যেমন বিধানসভার নেতা কে? মুখ্যমন্ত্রী হচ্ছেন লিডার অফ দ্য হাউস। শুধু তাই নয়, তেমনি এক মিনিট শেষ করতে দাও। তেমনি একইভাবে নরেন্দ্র মোদী কিন্তু অনুপস্থিত অল পার্টি মিটিংয়ে। তার কাছে প্রায়োরিটি কোনটা? বিহারের নির্বাচন। নীতিশ কুমারকে সঙ্গে নিয়ে বিহারে মধুবনীতে হাসি ঠাট্টা করছেন মঞ্চে বসে। আসলে যে কথাটা অরূপ বলল, ওই কি আবার পুলওয়ামার ধাঁচে এইটাকে ইস্যু করে ভারতবর্ষের অন্য রাজ্যের নির্বাচন কি চাইছেন? সামনে বিহারের নির্বাচন, তারপরে পশ্চিমবঙ্গ সমেত 5টা স্টেটের ইলেকশন আগামী বছর এপ্রিল মাসে, সেটাকে এনক্যাশ করতে চাইছেন। শুধু ভোট বোঝেন। দেশের স্বার্থ জলাঞ্জলি। দেশে কোনো নিরাপত্তা নেই। স্বরাষ্ট্রমন্ত্রক উঠে গেছে, অর্থমন্ত্রক উঠে গেছে, বৈদেশিক দপ্তর উঠে গেছে। তো কি বলবেন এই সরকার? কি মানুষের কাছে প্রশ্নগুলো রইল, মানুষ উত্তর দিন। পুলওয়ামার সময় আমরা দেখেছিলাম পুলওয়ামাকে ব্যবহার করে সরাসরি নরেন্দ্র মোদী ভোট প্রচার করেছিলেন, পুলওয়ামার শহীদের নামে ভোট চেয়েছিলেন। আমরা আমাদের 44 জন দেশের বীর সেনা জওয়ানের রক্তে ভেজা লাশ গুনেছিলাম। আমরা সার্জিক্যাল স্ট্রাইকের কথা শুনেছিলাম, কিন্তু আমরা একজনও পাকিস্তানি টেররিস্ট গ্রুপের কারুর মৃতদেহ আমরা দেখতে পাইনি। সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, কিন্তু আমরা আমাদের যে প্রত্যাশিত ভারতবর্ষের মানুষ যে বদলাটা দেখতে চেয়েছিল সেই বদলা আমরা দেখতে পাইনি। দ্বিতীয়ত, পাক অধিকৃত কাশ্মীরকে দখল করার যে সুযোগ পেয়ে গেছিল ভারতীয় সেনা, তাদেরও মনোবলে কি আঘাত লাগছে না এই ধরনের হঠকারী সিদ্ধান্তে? প্রশ্ন রইল, বলো। বুয়াদা বলে দিয়েছেন। সুতরাং আমাদের বক্তব্য সেদিনও যা ছিল আজও তাই আছে। যখন দেশ বিপদে, গোটা দেশের পাশে দল মতের ঊর্ধ্বে তৃণমূল কংগ্রেস দাঁড়িয়েছে। মমতাদি প্রথম দিন থেকে বার্তা দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় দূত হিসেবে গোটা পৃথিবীর কাছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থানকে দৃঢ়ভাবে ব্যক্ত করেছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখছি যারা আমাদের দেশের সরকার চালাচ্ছেন তারা এই ঘটনাকে কেন্দ্র করেও দেশের স্বার্থের বাইরে দলের স্বার্থকে প্রাধান্য দিচ্ছেন তাদের নিজস্ব সংকীর্ণ রাজনীতির স্বার্থে। এর আগে পুলওয়ামার সময় তাদের অভিজ্ঞতা বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ ভোলেনি। এবারও যে 26 জনের প্রাণ হারিয়েছে তাদের মধ্যে আমাদের বাংলার 3 জন মানুষ রয়েছে। আগামী দিন পুলওয়ামার মতো করে এই অপারেশন সিঁদুরের নাম করে এই ভোট ব্যাংকের রাজনীতি বন্ধ হোক, কড়া বার্তা যাক, পাকিস্তানের সন্ত্রাসবাদ ধ্বংস হোক। আজকে ভারতীয় সেনা সক্ষম, তারা জবাব দিয়েছিল। পিওকের মধ্যে একাধিক জায়গা, কোটলি হতে পারে, মুজফফরাবাদ হতে পারে, হুনজা হতে পারে, একাধিক জায়গায় পাকিস্তানি জঙ্গিদের বাংকার ধ্বংস করে দিয়েছিল। সেই সময়ে দাঁড়িয়ে যে সিজ ফায়ার কার্যত আমেরিকার প্রেসিডেন্টের টুইটার হ্যান্ডেল থেকে ঘোষিত হয়েছে, সেটা না হলে হয়তো সত্যি সত্যি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন পাক অকুপাইড জম্মু অ্যান্ড কাশ্মীর তার একটা বড় অংশ আজকে ভারতবর্ষের মধ্যেই থাকতো। যে কোনো কারণেই হোক কূটনৈতিক দূতের বিষয়ে আমরা নিশ্চয়ই মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের বিষয়ে আমরা সরাসরি নাক গলাই না, নাক গলাতে পারিও না, উচিত নয়। দলনেত্রী বারবার করে সেই কথা বলেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বক্তব্য খুব পরিষ্কার, যে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন সেই প্রশ্নের উত্তর দিন, মানুষকে ফেস করুন। আমি জানি আপনারা মন কি বাত করেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তর নেন না, কিন্তু আমরা সাংবাদিকদের প্রশ্নের উত্তর নিই এবং সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে আমরা দ্বিধা করি না। তাই আমি সাংবাদিক বন্ধুদের বলবো, আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে সেটা আপনারা করতে পারেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন স্পেশাল সেশন ডাকা হোক, কিন্তু সেই বিষয়ে সম্পূর্ণভাবে তারা নিশ্চুপ রয়েছে। 21শে জুলাই থেকে তাদের বাদল অধিবেশন শুরু হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 5 প্রশ্ন, এইটা নিয়ে তৃণমূল কংগ্রেসের সংসদের 2 পক্ষে তারা সরব হবে কতটা, এবং সেই সঙ্গে কংগ্রেস সহ ইন্ডিয়া অ্যালায়েন্স সেই জায়গাতেও কি শাসক দল তৃণমূল কংগ্রেস বার্তা দেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই 5 প্রশ্ন নিয়ে? দেখুন, একটা কথা খুব খোলাখুলি বলি, তৃণমূল কংগ্রেস তো বরাবরই চাইছে, যেদিন থেকে পাহেলগাঁওয়ের ঘটনা ঘটেছে এবং তারপর যেই যুদ্ধবিরতি হয়েছে, সিজফায়ার হয়েছে, তখন থেকেই তো তৃণমূল কংগ্রেস আওয়াজ তুলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে অবিলম্বে পার্লামেন্টের স্পেশাল সেশন ডাকা হোক। তা কারা এড়িয়ে যাচ্ছে? আসলে ওই যে বলছিলাম না শুরুতে, যে প্রশ্নের সম্মুখীন হব না। কেউ যদি সঠিক প্রশ্ন করে সঙ্গে সঙ্গে সে দেশদ্রোহী, সে পাক গুপ্তচর, সে পাক এজেন্ট। 21শে জুলাইয়ের পর হাউসটা খুলতে দিন না, এই প্রশ্নগুলো তো আসবে এবং তৃণমূল কংগ্রেস তো ভয়ঙ্করভাবে লোকসভাকে উত্তাল করবে, লোকসভা এবং রাজ্যসভাকে উত্তাল করবে, মানে কোনো নেগেটিভ সেন্সে নয়। প্রশ্নগুলো ছুঁড়বে সরকারের কাছে। আমি জানি কোনো না কোনো অছিলায় সরকার হাউস বন্ধ করে পালাবে আবার, আমি নিশ্চিত। তার কারণ হচ্ছে ওরা হাউসকে ফেস করতে চায় না। আপনারাও তো সাংবাদিক, বলুন তো, নরেন্দ্র মোদী প্রশ্নের উত্তর দেন? ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী, বোধহয় বিশ্বের প্রথম প্রধানমন্ত্রী যে কোনো সাংবাদিক সম্মেলন করে না, করেই না। ডোনাল্ড ট্রাম্পও করে, কিন্তু এ করে না। হ্যাঁ,
প্রত্যেকটা পার্টির কাছেই কংগ্রেস মানে তৃণমূল কংগ্রেস এই আবেদন জানাবে এবং প্রত্যেকটা পার্টি তাদের নিজের মতো করে প্রশ্ন আছে এবং আমরা আশা রাখি। দেখুন, আমি তৃণমূল কংগ্রেসের বাইরে কি অন্য পার্টির কি স্ট্যান্ড আমি তো বলতে পারবো না, সেটা তাদের স্ট্যান্ড, কিন্তু আমরা আশা করব যে সবাই নিশ্চয়ই ভারতবর্ষের স্বার্থে তারা সঠিক প্রশ্নটা সঠিক জায়গায় তুলে ধরবেন, মানে লোকসভা এবং রাজ্যসভায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তর না দিলেও পাল্টা আরো 5টি প্রশ্ন ছুড়ে দিয়েছে বঙ্গ বিজেপি। বঙ্গ বিজেপির কাছে উত্তরগুলো চাওয়া হয়নি, উত্তরগুলো চাওয়া হয়েছে কেন্দ্রীয় বিজেপির কাছে। তার কারণ বঙ্গ বিজেপি খায় না মাথায় দেয়, এটা কি জানে? তাদের প্রশ্নগুলো আমি একটু ছোট করে বলে দিই। 5টি প্রশ্ন তারা রেখেছেন যে নারী নির্যাতন পরপর হচ্ছে, তার জন্য মুখ্যমন্ত্রী ইস্তফা দেবেন না কেন? প্রমোটার রাজ বেড়েছে অগ্নিকাণ্ডের ঘটনায়, কেন এই ঘটনা ঘটছে? হিন্দুদের ওপর কেন অত্যাচার ঘটছে? কুকথা বলার জন্য অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে এবং এসএসসির সমাধান কবে হবে? শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। আসলে এত দেউলিয়া রাজনীতি আমি দেখিনি আমার দীর্ঘ 48 বছরের রাজনৈতিক জীবনে। টোটাল পলিটিক্যাল ব্যাংক্রাপ্সি পশ্চিমবাংলার বিজেপি, ব্যাংক্রাপ্ট। এরা জানেই না কোত্থেকে প্রমোটার রাজ ধরে নিয়ে আসছে আর কি সব আপনি বলছেন সেগুলো। দেশ আগে না কোথায় কে প্রমোটিং করবে সেটা আগে। তাহলে আমি যদি প্রশ্ন করে বসি পাল্টা যে নরেন্দ্র মোদীর গুজরাটে প্লেন বাড়িতে গিয়ে ধাক্কা খাচ্ছে কেন, ওটা কি প্রমোটার রাজ? উত্তর দিতে পারবেন? যে প্রশ্নটা করলেন, বিমানটা কোথায় গিয়ে ধাক্কা খেল, উত্তরটা দিন না। তো ওটা কি প্রমোটার রাজ? আসলে মানে পাগলের মতো কথাবার্তা বলা ছাড়া, ওই যে বলছি না পলিটিক্যাল ব্যাংক্রাপ্সি, পশ্চিমবাংলার বিজেপির থেকে এত রাজনৈতিক দেউলিয়া আমি কোনোদিন কোনো রাজনৈতিক দলকে দেখিনি গত 48 বছরে আমার রাজনৈতিক জীবনে। নারীদের নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন করলেন, সেই নিরাপত্তার বিষয়টা আমার মনে হয় সবচেয়ে ভালো উত্তর দিয়েছে বিজেপির মন্ডল প্রেসিডেন্ট গঙ্গাধর কয়াল। সন্দেশখালীর সময় কি বলেছিলেন? রেপই হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। আমরা এখনো ভুলিনি কি করে পশ্চিমবঙ্গের নারীদের সম্মান 2000 টাকার বিনিময়ে 2000 টাকার বিনিময়ে কি করে পশ্চিমবঙ্গের নারীদের সম্মানকে তিনি কার্যত গোটা দেশের কাছে বেআব্রু করেছিলেন। বাংলার মানুষ ভুলেনি, যখন এই কথাগুলো বলছেন দেশের মানুষ তো ভুলেনি কুঁয়ার বিজয় সিংহ মন্ত্রী, তিনি আমাদের সেনাবাহিনীর জওয়ান বীরাঙ্গনা কর্নেল সোফিয়া কুরেশি তার সম্পর্কে বলেছেন সন্ত্রাসবাদী জঙ্গিদের বোন। বিজেপি, আমরা তো দলগতভাবে ব্যবস্থা নিয়েছি, বিজেপি একটা শব্দ উচ্চারণ করেছে তার নিজের মন্ত্রীর সম্পর্কে, তাকে বরখাস্ত করা তো দূরের কথা, তাকে একটা শোকজ পর্যন্ত করেছে। বিজেপির বলার কোনো এখতিয়ার আছে এই প্রশ্নগুলো কথা তুলবার? আমাদের বক্তব্য খুব পরিষ্কার। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের জবাব বিজেপির কাছে নেই বলে এই বাইপাস করার জন্য এই ধরনের নোংরা রাজনীতি, এই রাজনীতি বাংলার মানুষ বরদাস্ত করবে। আর ওই যে মুসলমান নিয়ে একটা কথা বলেছে না, এই যে সোফিয়া কুরেশি ভারতবর্ষের বীর সেনানী, তাকে দিয়েই তো ভারত সরকার প্রেস কনফারেন্সগুলো করাচ্ছিল ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের সময়। তার সম্বন্ধে বিজয় শাহ না কি নাম ওর, বিজয় কি, ওই মধ্যপ্রদেশের মন্ত্রী ক্যাবিনেট বিজেপির, তিনি কি মন্তব্য করলেন? যে উনি সন্ত্রাসবাদীদের বোন। কে বলেছিলেন? উত্তরটা বঙ্গ বিজেপি দেবে? আমি বলেছি না, এরা রাজনৈতিক দেউলিয়া, এদের সম্বন্ধে যত কথা কম কথা বলা যায় ততই ভালো। বলছি, আপনি রাজনৈতিক দেউলিয়ার কথা বললেন, সেই প্রসঙ্গে আসি। সামনে বিধানসভা নির্বাচন, সেই জায়গা থেকে বঙ্গ বিজেপির একটা বড় রদবদল হবে বলে শোনা যাচ্ছে এবং যে কে রাজ্য সভাপতি হবে সেটা নিয়েও একটা মতবিরোধ রয়েছে। কেউ চাইছেন সুকান্ত মজুমদার ঠাকুর, কেউ চাইছেন নতুন কাউকে আনা হোক। এই যে দলের মধ্যেই একটা কোন্দল তৈরি হয় প্রত্যেক বছর নির্বাচন আসার আগেই, কি বলবেন? ওটা তো ওদের দলের অন্তর্দলীয় মানে নিজেদের ব্যাপার, এই নিয়ে আমি কোনো মন্তব্য করব না। তবে শুনুন, বাংলায় মুখই নেই, কিছু মুখোশ ঘুরে বেড়াচ্ছে, তার মধ্যে টানামানি হচ্ছে, সুতরাং ওটা ওদের দলের ব্যাপার, এই নিয়ে আমি কোনো মন্তব্য করব না। আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করার ছিল, সেটা হচ্ছে যে আমরা দেখলাম কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলকে নিয়ে দলীয় নেতৃত্ব বসলেন এবং তাদেরকে একটা বার্তা দিলেন। এরপর বীরভূমের রাজনীতিতে হঠাৎ করে যেটা দেখা যাচ্ছে, এআই দিয়ে মানে বাঘরূপী অনুব্রত এবং সিংহরূপী কাজল শেখ, এরকম এআই দিয়ে ভিডিও বানানো হচ্ছে। তো আপনারা তো নেতাদেরকে বার্তা দিচ্ছেন, কিন্তু নেতাদের অনুগামীরা তাদের জেলার নেতাদের নিয়ে এই যে বাঘ এবং সিংহ বানিয়ে এআই এর সাহায্যে ভিডিও তৈরি করে 26-এর নির্বাচনের আগে, তো মানে এটা কেমন হচ্ছে ব্যাপারটা? দেখুন, আমি বলে দিই, হ্যাঁ, এআই এর মাধ্যমে বানানো হয়েছে আস্ত রয়্যাল বেঙ্গল টাইগার, জড়িয়ে ধরেছে অনুব্রত মণ্ডলকে। পাল্টা কাজল শেখের অনুগামীরা বানিয়েছেন সিংহ এসে জড়িয়ে ধরেছে কাজল শেখ। তো যখন দল নেতাদের বার্তা দিচ্ছে, নেতাদের অনুগামীদের কিন্তু আটকানো যাচ্ছে না। প্রথম কথা হচ্ছে, আপনি যে দুই নেতার কথা বললেন, এটা নিয়ে দল ইতিমধ্যেই তার বক্তব্য পরিষ্কার করে জানিয়েছে। আপনি যদি অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসা করেন তার নেতার নাম কি,
উত্তর আসবে মমতা বন্দ্যোপাধ্যায়, তার সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাজল শেখকে প্রশ্ন করলো, একই উত্তর আসবে, নেত্রীর নাম মমতা দি, সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর মাথায় রাখবেন, বাঘ হোক বা সিংহ, ছাগল কিন্তু দুজনকেই ভয় পায়। তাই এই রাজ্যের বুকে ছাগলের তৃতীয় সন্তান যারা, তারা বাঘকেও ভয় পাবে, তারা সিংহকেও ভয় পাবে। বাকি এই বিষয়ে যা বলার আমাদের দলের ঊর্ধ্বতন নেতৃত্ব ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন। বলছে শুধু অনুব্রত কাজল শেখ কিন্তু নয়, কাসেম সিদ্দিকী তিনি সদ্য তৃণমূলে যোগ দিয়েছেন, সেই নিয়েও কিন্তু শওকত মোল্লা তিনি উল্লেখ করছেন তাকে নিয়ে, যে দল যখন সিদ্ধান্ত নিয়েছে তখন তাজা আলু হোক কিংবা পচা আলু তাকে মেনে নিয়ে চলতে হবে। তো সেখানে যখন দল কোনো সিদ্ধান্ত নেয় সেটা সকলকেই মেনে চলতে হবে, এটা নিয়ে তার বিতর্কে কোনো অবকাশই থাকে না। এটা তো উনি বলেই দিয়েছেন, দল যখন সিদ্ধান্ত নিয়েছেন মমতাদির অনুমোদন ক্রমে এই দলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সুতরাং সেক্ষেত্রে আমরা এই নিয়ে বাড়তি কথা বলার কোনো অবকাশই থাকে না। আমাদের বক্তব্য আজকে প্রেস কনফারেন্স মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 5টি প্রশ্ন তুলেছেন সেই প্রশ্নের জবাব বিজেপি দেওয়ার জায়গায় নেই। যেহেতু তারা জবাব দেওয়ার জায়গায় নেই, তাই জন্য তারা বেসলেস আরো কিছু কথা, অবান্তর কথা তোলবার চেষ্টা করছেন। কিন্তু আমাদের প্রশ্নটা ভারতের সার্বভৌমত্বের ক্ষেত্রে, আমাদের প্রশ্ন দেশের নিরাপত্তার স্বার্থে, আমাদের প্রশ্ন দলের ঊর্ধ্বে দেশের স্বার্থে। বিজেপির কাছে দেশের থেকে দল বড়, তাই তারা ভোটের রাজনীতি করছে। আমরা দেশকে দলের আগে প্রাধান্য দিই বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 5টা প্রশ্ন করেছেন সেটা ভারতবর্ষের স্বাধীনতা, ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের নিরাপত্তার স্বার্থে। পরিষ্কার করে বলছি, 24 ঘন্টা অতিবাহিত হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের কোনো উত্তর এখন অব্দি গোটা দেশের মানুষ পায়নি। 55 দিন পেরিয়ে আজকে 56 দিন হতে চললো, এখনো পর্যন্ত পেহেলগামের আসল ঘটনার সত্যাসত্য বাংলার তথা দেশের মানুষের কাছে উন্মোচিত হলো না। এর দায় অবধারিতভাবে দেশের ক্ষমতায় যারা আছে তাদেরকে নিতে হবে। যদি না নেন, এটা নিয়ে যদি রাজনীতি করেন, তাহলে দেশের মানুষ আগামী দিন আপনাদের সেই ভাষাতেই জবাব দেবে। ভারতবর্ষে বেকারত্ব একটা বিরাট জায়গায় পৌঁছেছে, বাড়ছে, যেখানে এই মুহূর্তে 5.6% এবং গ্রামীণ ভারতে 13.7% বেকারত্ব সারা দেশের নিরিখে। কি বলবেন, কোন দিকে যাচ্ছে? প্রথম কথা হচ্ছে, 2014 সালে যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছিলেন, উনি বলেছিলেন বছরে 2 কোটি বেকারের চাকরি। নরেন্দ্র মোদীর জামানায় একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থা বিলগ্নীকরণ হয়েছে, বিক্রি হয়েছে, নতুন করে বেকার তৈরি হয়েছে। শুধু তাই নয়, সিএমআই এর তথ্য বলছে সারা ভারতবর্ষে গত 45 বছরে বেকারত্বের হার সর্বোচ্চে পৌঁছেছে। গত 2023 থেকে 2024 এই ফিনান্সিয়াল ইয়ারে 45 বছরে দেশের বেকারত্বের হার সর্বোচ্চ জায়গায় পৌঁছেছিল, যারা বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে এটা সেই সত্যকেই রিফ্লেক্ট করছে, যেটা কার্যত গোটা দেশব্যাপী বেকারের হাতে কাজ নেই, গরিব মানুষের পেটে ভাত নেই, মাথার উপর ছাদ নেই। যার জন্য বিজেপি শাসিত রাজ্যগুলোতে একরকম চিত্র, বিজেপি যেখানে শাসনে নেই সেখানে অন্য রকমের বিমাতৃসুলভ আচরণ। এ রাজ্যের আবাসের টাকা বন্ধ করে দেয়, এ রাজ্যের 100 দিনের টাকা বন্ধ করে দেয়, আরো নতুন করে বেকার সৃষ্টিতে গরিব মানুষের পেটে লাথি মারার জন্য একটার পর একটা রাষ্ট্রায়ত্ত সংস্থা বড়লোক পুঁজিপতিদের হাতে বিক্রি করে। এর সঙ্গে আমি অতিরিক্ত সংযোজন করছি এই বেকার ইস্যুতে। এই যখন ভারত পাকিস্তান যুদ্ধটা চলছিল, রিটায়ার্ড যিনি এক্স জেনারেল জেডি বক্সি, তিনি বলেছেন ভারতবর্ষের সেনাবাহিনীতে 1,86,000 পোস্ট খালি, নিয়োগ করতে পারিনি মোদী সরকার, দায় কার? একদিকে বেকারত্ব হু হু করে বাড়বে। আমি আপনাকেই যদি কাউন্টার প্রশ্ন করি একটা, যে শেষ কবে কেন্দ্রীয় সরকারের নিয়োগের বিজ্ঞাপন দেখেছেন খবরের কাগজে? রেলওয়েজ হতে পারে, ইন্ডিয়ান রেলওয়েজ, ইন্ডিয়ান পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ হতে পারে, ব্যাংকিং সেক্টর হতে পারে, আর্মি হতে পারে, একটা বলুন না আমাদের। যেখানে হাত দিচ্ছে, যে তথ্য বেরিয়ে আসছে, সব জায়গায় লক্ষ লক্ষ বেকার শূন্য পদ রয়েছে, কেন্দ্রীয় সরকারের নিয়োগ নেই। অথচ প্রত্যেক বছর 2 কোটি করে বেকারের চাকরি দেওয়ার কথা প্রতিশ্রুতি দিয়ে ভোট নেওয়া হয়েছিল 2014 সালে। তাহলে তো 11টা বছর অতিক্রান্ত, 22 কোটি বেকারের তো এমনিই চাকরি হওয়া উচিত। আসলে শুধু মিথ্যাচার করে নির্বাচনী বৈতরণী পার হওয়া যায়, তার থেকে বেশি কিছু করা যায় না। দেখুন, স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দুর্ঘটনাস্থলে গেছেন, মুখ্যমন্ত্রী নিজে মানুষের প্রশ্ন নিয়েছেন, সরকার পাশে রয়েছে, অস্থায়ী দোকান করে দেওয়া হচ্ছে এবং পরবর্তীকালে ওই জায়গাতেই নতুন করে বাজার তৈরি করে দেবে সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে। তৃণমূল কংগ্রেস প্রশ্ন নিতে ভয় পায় না। প্রশ্ন নিতে তারা ভয় পায় যারা 11 বছর দেশের ক্ষমতায় থাকার পরও একটা প্রেস কনফারেন্স করার মুরদ দেখায় না, শুধুমাত্র মন কি বাত একতরফা কথা বলে। আর আমরা যে কোনো জায়গায় কোনো ঘটনা দুর্ঘটনা ঘটতেই পারে, সেটাকে ফেস করতে যাই। আমরা নিজের সুবিধা মতো কখনো কোনো ব্রিজ ভেঙে পড়লে তাকে অ্যাক্ট অফ গড বলে চালাই না। আবার যখন নিজেদের রাজ্যে দুর্ঘটনা ঘটে, আমি জাস্ট 3 সেকেন্ডের 5 সেকেন্ডের একটা অডিও ক্লিপ আপনাদের শুনিয়ে দিই। मैं एक बात जरूर कहना चाहता हूं कि ये एक्सीडेंट है, एक्सीडेंट को कोई रोक नहीं सकता। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন ये एक्सीडेंट है, एक्सीडेंट को कोई रोक नहीं सकता। আর যখন বাংলার বুকে ব্রিজ ভেঙে পড়ে তখন অ্যাক্ট অফ গড না অ্যাক্ট অফ ফ্রড হয়? আজকে এই প্রশ্নের জবাব তাদেরকে দিতে হবে। আরে ওটাও ধার করে নেওয়া। ও মাই গড বলে একটা সিনেমা এসেছিল,
সেখানে অ্যাক্ট অফ গড বলে মামলা হয়েছিল, সিনেমাটার কথা মনে করুন। এরা সবই হচ্ছে টুকলি পার্টি, কোথায় কোথাও সিনেমা দেখবে, তার ডায়লগ বলবে যে কি লোহা গরম হ্যায়, সিঁদুর দৌড় রা হ্যায়, কি বলা যাবে।